হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু চলে এসেছে টলিউড বনাম ঢলিউডকে নিয়ে। অবশ্যই গাইস, দুই দেশের দুটো সুপারস্টারকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, জিৎ ভার্সেস আমাদের সাকিব খান। কে সেরা অবশ্যই সেটা আমাদেরকে আগে জানতে হবে। মানে যেখানে বলেছে টলিউড ঢলিউড মানে দুটোই কিন্তু দুই দেশের পুরো ধামাকাদার দুজন সুপারস্টার আছে গাইস। তো দুটো সুপারস্টারের ভিতর কে সেরা সেটা আজকে আমরা দেখতে চলেছি। একদমই তাই, যারা কাঁপিয়ে রেখেছে, দমিয়ে রেখেছে আমাদের দুটো দেশকে। মানে না, দেশ তো না, বাংলাদেশকে টোটালি তোমার সাকিব খান ডুবে রেখেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলই চলে, তাছাড়া আদার্স জায়গায় চলে না বাংলা সিনেমা। তো তার জন্য ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি। তো জানাই যাবে আজকে যে কে সেরা সেরা। তোমরা কি তোমাদের কাছে কে সেরা সেটা কিন্তু অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে কে তোমাদের কাছে সেরা মনে হয়। একদমই তাই। তো যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বেশি তাড়াতাড়ি কি আজকে ভীষণ ঝটপট আমাদের ভিডিওটা দেখে নিতে হবে, কারণ দেখতে হবে যে কে সেরা সেরা। মানে মানুষের মুখে তো অনেক শোনা যায়, আজকে আমরা দেখতে চলেছি। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। দুই বাংলা দুই ইন্ডাস্ট্রি, একদিকে গঙ্গার তীরের কলকাতা অর্থাৎ টলিউড, অন্যদিকে পদ্মার তীরের ঢাকা অর্থাৎ ঢালিউড। বাংলা সিনেমা হয় এই দুই জায়গায়, আর এই দুই জায়গার মানুষই বাংলা বলে, বাংলা বোঝে। কিন্তু সিনেমার ধরন, গল্প বলার ভঙ্গি আর দর্শকের রেসপন্স সবকিছুতেই রয়েছে আলাদা ছাপ। দুই নাম, দুই ধারা আর দুই স্বপ্ন। একদিকে ক্লাসিক পিরিয়ডিক ফ্যামিলি ড্রামা, গ্যাংস্টার থ্রিলার এবং থিয়েটার ঘরানার প্রভাব, তো অন্যদিকে অ্যাকশন, কমার্শিয়াল, গ্ল্যামার আর স্টারডামের রাজত্ব। কিন্তু প্রশ্ন একটাই, কে আসলে এগিয়ে, কে বস আর কে রাজার রাজা? আজ আমরা মুখোমুখি বসাবো এই দুই ইন্ডাস্ট্রিকে। আজ কোনো আবেগ নয়, শুধু তথ্য, বিশ্লেষণ আর বাস্তবতা নিয়ে কথা হবে। লাইক কাদের স্টারডম, স্টোরি টেলিং, ইন্ডাস্ট্রিয়াল ভিশন এবং অডিয়েন্স কানেকশন সব থেকে বেশি। সবকিছু মিলিয়ে জানার চেষ্টা করা হবে কোন ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থেই সেরা। আচ্ছা, যেহেতু আমরা জানি বর্তমানে কম্পিটিশনের যুগ, তাই আমি গত 4 বছরে এই দুই ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো অ্যানালাইজ করে আপনাদের সামনে তুলে ধরে এটা বিবেচনা করার চেষ্টা করব যে আসলেই কোনটা সেরা, ওপার বাংলার টলিউড নাকি এপার বাংলার ঢালিউড। এবং এই ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো, লেকিন শুরু করনে সে পহলে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথা হলে এই কথা তুমি কবে বললা? So without wasting any more time, ভিডিও শুরু করা যাক। And this is going to be a very interesting video. তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমে বলবো টলিউডের কথা। ওপার বাংলার টলিউড ইন্ডাস্ট্রি, যেটাকে টালিগঞ্জ বলা হয়। টালিগঞ্জ কলকাতার সেই এলাকা যেখানে আজও বাংলা সিনেমার অধিকাংশ স্টুডিও, প্রোডাকশন হাউস এবং আর্টিস্টরা কাজ করে। কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নাম করা স্টার অ্যাক্টর রয়েছে, যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, জিৎ, অঙ্কুশ হাজরা এবং আবির চ্যাটার্জির মতো অনেকগুলো নাম। টলিউড ইন্ডাস্ট্রি বলতে অনেকের ভিশনে এই নামগুলোই প্রথমে আসে, আর বর্তমানে এই তারকাগুলোই টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি কল্পে কাজ করে যাচ্ছে। অর্থাৎ তারা চেষ্টা করছে ডিফারেন্ট কিছু দেওয়ার, কিন্তু আদৌ কি এইসব তারকারা ডিফারেন্ট কিছু দিতে পেরেছে? ওয়েল, যদি এইসব তারকার লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করা হয়, তাহলে বিগত 4 বছরে প্রসেনজিৎ চ্যাটার্জির 10টা সিনেমা মুক্তি পেয়েছে। আর সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া তার মালিক সিনেমাটি আমি এই তালিকা থেকে বাদ দিয়েছি, কারণ সেটা হিন্দি সিনেমা। যাই হোক, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রসেনজিৎ চ্যাটার্জির 10টা সিনেমা মুক্তি পেয়েছে, যেই সব সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন প্রায় 10 কোটি 3 লক্ষ টাকার মতো, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 13 কোটি 8 লক্ষ টাকা। বাই দা ওয়ে, প্রত্যেকটা সিনেমার স্পেসিফিক থিয়েটার কালেকশন না পাওয়া গেলেও আনুমানিক মূল্যায়নের মাধ্যমে মোট আয়ের ধারণা পাওয়া যায়। আর আমি সব কালেকশন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করেছি, তাই এখানে কিছুটা ভুল হলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? এরপর যদি আমরা টলিউড সুপারস্টার জিতের লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করি, তাহলে এই 4 বছরে জিতের টোটাল 5টা সিনেমা মুক্তি পেয়েছে।
2021-এ বাজি, 22-এ রাবণ, 23-এ চেঙ্গিস আর মানুষ এবং লাস্ট 2024-এ বুমেরাং মুক্তি পেয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র 4টা সিনেমার বক্স অফিস কালেকশন অনলাইনে অ্যাভেলেবল রয়েছে, যেমন চেঙ্গিস 5 কোটি 29 লক্ষ টাকা, মানুষ 10 কোটি 5 লক্ষ টাকা, রাবণ 3 কোটি টাকা এবং বুমেরাং 4 কোটি 72 লক্ষ টাকা। এবং এই সমস্ত সিনেমার যোগফল হয় 23 কোটি 6 লক্ষ ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 29 কোটি 24 লক্ষ টাকা। অর্থাৎ গত 4 বছরে জিতের 5টা সিনেমার বক্স অফিস কালেকশন অ্যাপ্রক্সিমেট 35 কোটি পার হয়ে গেছে। এবার বলবো টলিউডের আরেকজন সুপারস্টার দেবের কথা। বিগত 4 বছরে দেবের 10টা সিনেমা মুক্তি পেয়েছে। 2021 সালে 2টি, 22 সালে 3টি, 23 সালেও 3টি এবং 2024 সালে 2টি। আর 2025-এ এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। যদি সুপারস্টার দেবের 4 বছরের সবগুলো সিনেমার বক্স অফিস কালেকশন অ্যানালাইজ করি, তাহলে গোলান্দাজ কালেকশন করেছে 4 কোটি 18 লক্ষ টাকা, টনিক 7 কোটি টাকা, কিশমিশ 2 কোটি 7 লক্ষ টাকা, কাছের মানুষ 2 কোটি 37 লক্ষ টাকা, প্রজাপতি 17 কোটি টাকা, ব্যোমকেশ ও দুর্গ রহস্য 4 কোটি টাকা, বাঘা যতীন 6 কোটি 5 লক্ষ টাকা, প্রধান 7 কোটি টাকা, টেক্কা 6 কোটি 1 লক্ষ টাকা এবং খাদান 26 কোটি টাকা। আর এই সমস্ত সিনেমার টোটাল কালেকশনের যোগফল হয় 81 কোটি 68 লক্ষ ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 103 কোটি 73 লক্ষ টাকা। এবার বলবো অঙ্কুশের সিনেমার কথা। বিগত 4 বছরে অঙ্কুশ হাজরার 10টা সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে 2021 সালে 2টি, 2022 সালে 3টি, 2023 সালে 4টি, 2024 সালে 1টি এবং 2025 সালে কোনো সিনেমা মুক্তি পায়নি। আর যদি আমি এই সমস্ত সিনেমার বক্স অফিস কালেকশন অ্যানালাইজ করি, তাহলে আনফরচুনেটলি গত 4 বছরে অঙ্কুশ হাজরার যেই সব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে হাতে গোনা 2-3টা সিনেমার কালেকশন অনলাইনে রয়েছে। তবুও অ্যাপ্রক্সিমেটলি সংখ্যাটা 20 থেকে 22 কোটির মধ্যেই থাকবে। এবার যদি আমি টলিউডের জাত অভিনেতা আবির চ্যাটার্জির সম্পর্কে বলি, তাহলে আবির চ্যাটার্জির 2021 থেকে 2025 সাল পর্যন্ত টোটাল 14টা সিনেমা মুক্তি পেয়েছে। আর আমি না একটা কথা বুঝতে পারছি না, আমি দেব এবং জিতের সিনেমা ছাড়া অন্যান্য কোনো অ্যাক্টরের প্রত্যেকটা সিনেমার বক্স অফিস কালেকশন খুঁজে পাচ্ছি না। অনলাইনে কোনো প্ল্যাটফর্মেও তাদের প্রত্যেকটা সিনেমার কালেকশন আমি খুঁজে পাইনি। যদিও আবির চ্যাটার্জির কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন আমি খুঁজে পেয়েছি, কিন্তু সবগুলোর কালেকশন খুঁজে বের করতে আমি ব্যর্থ। তবুও আবির চ্যাটার্জির গত 4 বছরের টোটাল কালেকশন অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 40 কোটির মধ্যে থাকবে। এবার কথা বলা যাক আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে। বর্তমানে ঢাকাই সিনেমা আমাদের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ সুন্দর সময়ে রয়েছে। টলিউড বা টালিগঞ্জে যেমন স্টার অ্যাক্টর রয়েছে, ঠিক তেমনি ঢালিউডেও বাংলা সিনেমার একমাত্র বঙ্গবাহাদুর, মেগাস্টার অথবা উদীয়মান তারকারা রয়েছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিয়াম আহমেদ, পরিমণির জামাই, কি বলতে চাও তুমি? শরীফুল রাজ, আফরান নিশো আর অবশ্যই শাকিব খান। আচ্ছা, তোমরাও কি আমার মতো ছোটবেলায় শাকিব খানকে শাকিব খান বলতে? একটু কমেন্টে জানিয়ে যাও তো। যাই হোক, যেটা বলছিলাম, আর এই সব ঢাকায় অভিনেতা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলওয়েজ ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছেন। তো আদৌ কি এইসব অভিনেতা ভিন্ন ধর্মীর প্রজেক্টে কাজ করছে? তো চলুন সেটাই অ্যানালাইজ করা যাক। যদি এইসব তারকার লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করা হয়, তাহলে বিগত 4 বছরে সিয়াম আহমেদের টোটাল 9টা সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে 2021 সালে 1টা, 22 সালে 5টা, 23 সালে 3টা এবং লাস্ট 2025 সালে 1টা। আর যদি এই সবগুলো সিনেমার কালেকশন অ্যানালাইজ করি, তাহলে শান 2 কোটি 31 লক্ষ টাকা, টান 3 কোটি 13 লক্ষ টাকা, পাপ পূর্ণ 1 কোটি টাকা, অপারেশন সুন্দরবন অ্যাপ্রক্সিমেট 2 কোটি টাকা, দামাল 1 কোটি 27 হাজার টাকা এবং জঙ্গলি 10 কোটি 8 হাজার টাকা। আর বাকি সিনেমার সঠিক কালেকশনের তথ্য জানা যায়নি। এখন এই সব সিনেমাগুলোর টোটাল কালেকশনের যোগফল হয় 19 কোটি 44 লক্ষ 35 হাজার টাকা। এর সাথে বাকি সিনেমাগুলোর কালেকশন যোগ করলে অ্যাপ্রক্সিমেটলি 22 থেকে 25 কোটি টাকার মতো তো হবেই। এবার যদি আফরান নিশোর কথা বলি, তাহলে আফরান নিশো এখন পর্যন্ত 2টা সিনেমায় কাজ করেছে, 2023 সালে সুরঙ্গ এবং 2025 সালে দাগি। এর মধ্যে সুরঙ্গের বক্স
অফিস কালেকশন 15,45,00,000 টাকা এবং দাগির কালেকশন 7,06,00,000 টাকা। আর এই দুইটা সিনেমার বক্স অফিস কালেকশনের যোগফল 22,51,00,000 টাকা। এবার যদি শরীফুল রাজের কথা বলি তাহলে 2021 থেকে 2025 সালের মধ্যে শরীফুল রাজের 9টা সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে 2021 সালে একটা, 22 সালে 4টা, 24 সালে 3টা এবং 2025 সালে একটা। আর যদি এইসব সিনেমার বক্স অফিস কালেকশনের কথা বলি তাহলে পরাণ 12 কোটি টাকা, হাওয়া 16 কোটি টাকা, দিয়ালের দেশ 2 কোটি টাকা এবং ইনসাফ 6,64,00,000 টাকা। আর বাকি সিনেমাগুলোর কালেকশনের তথ্য অনলাইনে খুঁজে পাওয়া যায়নি। আর এখন এই সমস্ত সিনেমাগুলোর কালেকশনের যোগফল হয় 36,64,00,000 টাকা। আর যেসব সিনেমার কালেকশন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি সেই সব সিনেমার কালেকশন যদি যোগ করা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 40 কোটি হয়ে যাবে। আর এখন বলবো সেই অভিনেতার কথা যার কথা শোনার জন্যই আপনারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন। জি হ্যাঁ, এবার বলবো ঢাকাই সিনেমার একমাত্র বঙ্গ বাহাদুর শাকিব খানের কথা। শাকিব খানের 2021 থেকে 2025 সাল পর্যন্ত টোটাল 9টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে 2022 সালে 2টি, 23 সালে একটা, 24 সালে 3টা এবং 2025 সালেও 3টা। আর এইসব সিনেমার বক্স অফিস কালেকশন যদি অ্যানালাইজ করি তাহলে গলুই 6 কোটি টাকা, বিদ্রোহী 1 কোটি টাকা, প্রিয়তমা 41,23,00,000 টাকা, রাজকুমার 26 কোটি টাকা, তুফান 56 কোটি টাকা, দরদ 3,12,00,000 টাকা, বরবাদ 89 কোটি টাকা, অন্তরাত্মা শুধুমাত্র 80 লাখ এবং লাস্ট তাণ্ডব এখন পর্যন্ত 30 কোটি টাকা। আর এখন যদি এই সিনেমাগুলোর টোটাল বক্স অফিস কালেকশনের যোগফল অ্যানালাইজ করি তাহলে এই 9টা সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়ায় বলবো, আচ্ছা তাহলে বলি, শাকিব খানের এই 9টা সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়ায় 262,35,80,000 টাকা। আপনি ঠিকই শুনেছেন, একটা বাংলা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাত্র 4 বছরে এটা অনেক বেশি। সঠিক বলেছেন। আই নো চাচা, আমি সঠিক বলেছি। তো এবার কথা বলবো কোন ইন্ডাস্ট্রির স্টারডম, স্টোরি টেলিং, ইন্ডাস্ট্রিয়াল ভিশন এবং অডিয়েন্স কানেকশন সব থেকে বেশি। বলো বাবাজি। টলিউডে প্রসেনজিৎকে সুপারস্টার বলা হয় 90 দশক থেকে। এরপর এসেছেন দেব, জিৎ, সোহম, পরমব্রত, অঙ্কুশ, আবির এবং যিশু সেনগুপ্ত সহ অনেকে। তবে টলিউডের স্টারডম বেশ সীমিত, তাদের মূল ফ্যানবেস পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। বড় স্টারদের অনেক সিনেমা ঈদ বা পূজা ছাড়া 5 কোটি রুপিও পেরোয় না। তবে সাম্প্রতিক সময়টাতে সুপারস্টার দেব এবং জিতের স্টারডম ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও চলে এসেছে, যেটা সম্পর্কে আপনারা অলরেডি অবগত। এদিকে ঢালিউড মানেই শাকিব খান। গত 2 দশক ধরে তিনি নিজেই ইন্ডাস্ট্রি। তার একা একটা সিনেমা যেমন প্রিয়তমা, তুফান অথবা বরবাদ, এই সব সিনেমা 30 থেকে 90 কোটি টাকা পর্যন্ত আয় করে। এছাড়াও আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল ইসলাম রাজ এবং নিশোর মতো স্টাররাও গড়ে তুলেছেন তাদের নিজস্ব ফ্যান বেস। ফলাফল ঢালিউড এখানে এগিয়ে, কারণ শাকিব খানের একার ফ্যান ফলোয়ার টলিউডের পুরো টিমের থেকে অনেক বেশি। টলিউডে একসময় বেশি সাহিত্য নির্ভর গল্প, পারিবারিক দ্বন্দ্ব বা রিভেঞ্জ টাইপের সিনেমা বানানো হতো, কিন্তু সময়ের পরিসাজে তারা তাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভিন্ন ধর্মী ফর্মুলা অ্যাপ্লাই করেছে তাদের সিনেমায়, যেটার প্রমাণ হিসেবে আপনি জিতের মানুষ, চেঙ্গিজ অথবা দেবের খাদান সিনেমাটি দেখতে পারেন। সাম্প্রতিক সময়টাতে টলিউডের স্টোরি টেলিং ভিন্ন ধর্মী কিছুর আভাস দেয়। এদিকে ঢালিউড বরাবরই আবেগ, প্রেম, অ্যাকশন এবং সামাজিক বার্তার গল্পে বিশ্বাসী। কিন্তু একটা কথা আপনি মানেন আর না মানেন, 2023 সালের প্রিয়তমার পর থেকে বাংলা সিনেমার রেভলিউশন নতুন করে শুরু হয়েছে। প্রিয়তমার স্টোরি টেলিং এতটাই নিখুঁত এবং সুন্দর ছিল যেটা সমস্ত অডিয়েন্সদের মুগ্ধ করেছিল। আর শুধুমাত্র প্রিয়তমাই নয়, এরপর শাকিব খানের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে প্রত্যেকটা সিনেমার স্টোরি টেলিং একেবারে টপ নচ। এখন শাকিব খানের সিনেমার পোটেনশিয়াল এতটাই হয়ে গেছে যে তার সিনেমা 100 কোটি কালেকশন করার ক্ষমতা বা পোটেনশিয়াল রাখে। ফলাফল, ঢালিউড বেশি বৈচিত্র্যপূর্ণ এবং জনসংযোগে সফল, যেখানে টলিউড কিছুটা নিচের দিকের চিত্রনাট্যে সীমাবদ্ধ।
টলিউড একসময় ভারতের তৃতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু এখন তারা রিজিওনাল মার্কেট বা একটা সীমাবদ্ধ মার্কেট কেন্দ্রিক। ওটিটি প্ল্যাটফর্মে কিছু সফলতা থাকলেও বড় বাজেট আন্তর্জাতিক সিনেমা বা বলিউডে তেমন একটা প্রভাব নেই। এছাড়া প্রযোজনা হাউসের সংখ্যা কম, ইন্ডাস্ট্রির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বেশি, যার ফলে স্বাধীন ভিশন বা আউট অফ দ্য বক্স ভিশন বাস্তবায়ন অনেক কঠিন। কিন্তু এদিকে ঢালিউড ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। একদিকে যৌথ প্রযোজনা আর অন্যদিকে শাকিব খানের মতো একজন পাওয়ারফুল মেগাস্টার। আর ঢালিউড নতুন নতুন থিম এবং গ্লোবাল রিলিজ প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা ওপার বাংলা অর্থাৎ টলিউডে এখনো খুবই বিরল। ফলাফল, ঢালিউড বর্তমানে অনেক বেশি ফিউচার ফোকাসড, যেখানে টলিউড অনেকটা পুরনো ধাঁচেই আটকে আছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওভারঅল টলিউড দর্শক সীমিত, মূলত তাদের অডিয়েন্স হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কিছু বিদেশি বাঙালি। তাদের সিনেপ্লেক্স ভিত্তিক দর্শক অনেক বেশি এবং তারা ধীর বুদ্ধিভিত্তিক গল্প পছন্দ করে, তবে এই ফ্যান বেস অনেক ছোট এবং স্পেসিফিক। এদিকে ঢালিউডের সিনেমা দেশের প্রত্যন্ত অঞ্চলে অটোরিকশা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত সবার হৃদয় স্থান করে নিয়েছে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আরে সাসা, এই একটা কথা হইলা, এই কথা তুমি কবে বললা? তো গাইস, আপনাদের কি মনে হয়, আপনাদের মতে কোন ইন্ডাস্ট্রি বর্তমান সময়টাতে এগিয়ে রয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখো, সত্যি কথা বলতে গেলে গাইস, বাংলাদেশ সবার থেকে এগিয়ে আছে, সেটা আমরা সবাই জানি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে মুভি এখন কেউ দেখে না, আর যারা মুভি করে গাইস তারা এখন পলিটিক্স, মানে তারা এখন বলতে গেলে এখন দেশের সেবা করছে, সেবা তো করছে না, নিজেদের পকেট গরম করছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শুধু একটা ভাষা না, অনেকগুলো ভাষাই চলে। হিন্দি, বাংলা তোমরা সকলেই জানো, ইংলিশটাও কিন্তু চলে, সেহেতু কিন্তু বাংলা মুভিগুলো খুব একটা বেশি চলে না। মানে তো অবশ্যই ওরা নিজেদের মার্কেট কিন্তু নিজেরাই নষ্ট করেছে। তো প্রথম অবশ্যই যদি পলিটিক্সে না ঢুকতো, ঠিকঠাক করে টাইম দিত, ঠিকঠাক করে নিজেদের মাইন্ডে যদি দেখো যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারো, তাহলে কিন্তু যুগ তোমাকে পিছনে ধাক্কা দিয়ে ফেলা যায়, বলতে গেলে আগে চলে যাবে। তো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। আমরা পার্সোনালি বলছি যে আমাদের বাংলা মুভি গাইস আমরা দেখি না। আমরা বলতে গেলে বাংলাদেশের মুভিগুলো গাইস দেখি, তাছাড়া আমরা ইন্ডিয়ান বলতে গেলে সাউথের মুভি দেখি, এইসবই গাইস। তাছাড়া বাংলা মুভিতে আমরা দেখি না, মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা মুভি আমরা দেখি না। কারণ এখানে বলেই দিয়েছে যে আমাদের এখানকার বাংলা মুভিতে কি হয় যে ভীষণ মানে কেমন কি সিন টিন করে, যাই হোক ওগুলো খুব একটা কেউ দেখতে চায় না, অবশ্যই কেউ পছন্দ করে না। যেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশে কিন্তু সেখানে সিনগুলো কিন্তু অন্যরকম, টোটালি অন্যরকম কাহিনীগুলো গাইস, জাস্ট ও মাই কাহিনী, মানে ওই জন্য কিন্তু ওগুলো দেখতে সুন্দর গল্প। আর গাইস প্রেমের কাহিনীগুলো তো শুনলে তো মনের ভিতরে মানে এখনই লাড্ডু ফোটে। অ্যাকশন গুলো জাস্ট ওয়াও, মানে অমাইক। তো ওখানকার ব্যাপারগুলো আর এখানকার ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য আছে। অবশ্যই এই জন্যই আর কি এখানকার মুভি মানে দেখে না, এটা বলাটা ভুল, মানুষ দেখে কিন্তু সেই পরিমাণে না যেই পরিমাণে ওখানের মানুষ দেখে। তোমরা কোনটাকে ভোট দেবে, মানে কোথাকার নায়ক তোমাদের পছন্দ, সেটা তোমরা অবশ্যই গাইস বলিউড তোমাদের কোনটা পছন্দ অবশ্যই গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই গাইস। তো চলো গাইস, নতুন কোনো ধাম্মা একাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।